আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন ১.৫ বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো ১.৫ বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে এবার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। সেসব আলোচনায় উঠে আসছে নানা ধরনের কথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মাত্র ৯ মাস আগে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশি নাগরিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছিলেন, তাদের কি এখন পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেটের মিটিং করতে হবে, নিতে হবে সিদ্ধান্ত। খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমের একটি আলোচনা হলো মার্কিন সুপারিশে বিএনপির সাথে আগে থেকেই বনিবনা হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটে ডক্টর খলিলুর রহমানকে রাখতে বাধ্য হয়েছেন তারেক রহমান। আবার অনেকে বলছেন এর মাধ্যমে আসলে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের শক্তিশালী অংশটি যে বিএনপির গুপ্ত লোক ছিল সেটিরই কি ইঙ্গিত দেয় এই নিয়োগ। প্রশ্ন হলো, এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দলটিতে পররাষ্ট্র বা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন এমন বেশ কয়েকজন রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, এমনকি তারেক রহমান চাইলে বিএনপিপন্থী অনেক এক্সপার্টকেও এ পদে নিয়োগ দিতে পারতেন, তা সত্ত্বেও কেন এমন একজনকে চেয়ারে বসানো হলো যাকে নিয়ে জনমনে সন্দেহ আছে, তাও আবার যেন তেন সন্দেহ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে এভাবে নজিরবিহীনভাবে রাজনৈতিক সরকারি ক্যাবিনেটে রাখাটা নিয়ে বিতর্ক হবে সেটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীও জানেন। তারপরও তিনি কেন রাখলেন? বিষয়টি কি ৩০শে নভেম্বর দেশে ফিরতে না পারা নিয়ে তারেক রহমানের যে চাপের কথা বলেছিলেন সেরকম কিছু? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। হয়েছেও তাই। বিএনপি বলেছে বর্তমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ নেননি। বিএনপির এমন সিদ্ধান্তে হয়ে গেছে এক প্রস্ত নাটক। ১ ঘন্টা আগে জামাত ও এনসিপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বলেছিল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের ১১ দলীয় জোট সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না। কিন্তু ১ ঘন্টার মধ্যে দম ফুরিয়ে যায় জামাত এনসিপির। শেষমেশ তারা শপথ নিয়েছে। বিকেলে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের ১৩ই মার্চ বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। ২৮শে এপ্রিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর থেকে এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন ওঠে খলিলুর রহমান মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দিতে চান, সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে এপ্রিল মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছিলেন খলিলুর রহমান নিজেই। ৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান মন্তব্য করেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল যায় আসে না। এরপর প্রকাশ্যে জনসভায় তীর ছোড়েন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে গত ১৭ই মে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে
সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন তাতে নাকি কিছু যায় আসে না। সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে বলেছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি করার জন্য। পরদিন সালাউদ্দিন আহমেদের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। বলেছিলেন, কেবল তিনি আমেরিকায় থাকছেন বলে যদি বলা হয় তিনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। তাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। ওই ব্রিফিংয়ে জনাব খলিলুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের প্রমাণ চান। পরদিন মানে 22শে মে খলিলুর রহমানের এই বক্তব্যে ক্ষোভ ছাড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনাব রিজভী আহমেদ অতি দ্রুত ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। জনাব রিজভী তখন বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি। ওই দিন রিজভী আহমেদ আরও বলেছিলেন, ডক্টর খলিলুর রহমানের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। খলিলুর রহমানকে বিএনপির অস্বস্তি পৌঁছায় যমুনার দরবার পর্যন্ত। 24শে মে যমুনার অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। সেখানে তারা লিখিতভাবে যে দাবিগুলো জানান তার মধ্যে একটি ছিল সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে তারা লিখিত বক্তব্য জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু মে মাসের ওই উত্তেজনা হঠাৎ করে নাটকীয় মোড় নেয় জুন মাসে। 13 জুন অধ্যাপক ইউনূস ঢাকা থেকে উড়াল দিয়ে লন্ডনে যান তারেক রহমানের সাথে বৈঠক করতে। সে বৈঠকের আগ পর্যন্ত খলিলুর রহমান সম্পর্কে বিএনপির নেতারা বিষোদ্গার করেছিলেন, কিন্তু ওই বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন খলিলুর রহমান। যে খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলেছিলেন বিএনপি নেতারা, যার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তার সাথে লন্ডনে তারেক রহমান বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকের মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন খলিলুর রহমান। দুজন পশ্চিমা রাষ্ট্রদূতের সহায়তায় তিনি সে সময় বিএনপির শত্রু থেকে লন্ডনে তারেক রহমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে এর পরও অন্তর্বর্তী সরকারের আমলে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি পুরোপুরি জনাব খলিলুর রহমানকে আস্থায় নিতে পারেননি। বিএনপির বিরোধিতার কারণে গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েও পারেননি। গত বছরের ডিসেম্বরে হাদি নিহত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, তখন একটি তথ্য ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে খলিলুর রহমানকে তার পদে বসানো হচ্ছে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রগুলো বলছে, সরকার তখন এই পদক্ষেপ নিতেও গিয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে বিএনপি ও জামাত ইসলামী। তাই খলিলুর রহমানকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। প্রশ্ন হলো, ডিসেম্বরে যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেই খলিলুর রহমানকে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি কেন হাই ভোল্টেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? সূত্রগুলো বলছে, গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়াশিংটন, দোহা, দুবাই, দিল্লি ও ঢাকাতে খলিলুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকের সাফল্য হিসেবে খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন।
আবার ইউনূস সরকার বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে রেখে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি। এই চুক্তিটি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন খলিলুর রহমান। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন মার্কিন ডিপ স্টেটের চাহিদা মতো নতুন সরকারকে খলিলুর রহমানকে জায়গা দিতে হয়েছে। জনশ্রুতি আছে দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে খলিলুর রহমান মার্কিন লবির লোক। আবার খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অধ্যাপক ইউনূসের শাসনামলে। বিশেষ করে খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে 18 নভেম্বর দিল্লি গিয়েছিলেন। এমনকি 2024 সালের ব্যাংককে যখন অধ্যাপক ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেখানেও অজিত দোভালের সাথে খলিলুর রহমানকে বৈঠক করতে দেখা গিয়েছিল। আবার বিএনপি নেতারা প্রকাশ্যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলে সংবিধান রক্ষার শপথ নিতে হয়। বিএনপি নেতাদের মধ্যে যারা এমন প্রকাশ্যে করা অভিযোগ করেছিলেন তাদের কাল থেকে পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেট মিটিং করতে হবে। অবশ্য গত বছর 21শে মে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক, যদিও দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমেরিকা থাকেন। কিন্তু পদত্যাগের আগে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সম্পদের হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে তার বেশি সম্পদ আছে। সেটার পরিমাণ 46,35,850 ইউএস ডলার। একজন নাগরিক ছাড়া এত বিপুল পরিমাণ সম্পদ থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার অনেকে মনে করছেন অতীতে অন্তর্বর্তী হোক কিংবা তত্ত্বাবধায়ক কোনো সরকারের কোনো উপদেষ্টা পরবর্তী রাজনৈতিক সরকারের মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বে যোগ দেয়নি, কারণ বিষয়টির সাথে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্ন জড়িত। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপি সরকার অংশ হন তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল, এরপর ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। বিএনপির একাধিক সূত্র বলছে এমন ব্লেম বা অভিযোগ যে আসবে সেটি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন। এমন না যে বিএনপির মতো বড় একটি দলে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ লোক নেই। তেমন হলে বিএনপিপন্থী কোনো সাবেক ডিপ্লোম্যাটকে টেকনোক্রেট মিনিস্টার করা যেত। তাহলে কেন তারেক রহমান খলিলুর রহমানকে টেকনোক্রেট মিনিস্টার করলেন সে প্রশ্নের উত্তরে মুখ খুলতে চান না বিএনপির কেউই। তবে বুঝিয়ে দিয়েছেন এমন কিছু চাপ আছে যেটি প্রকাশ্যে বলা সম্ভব নয়। বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান যখন দেশে আসছিলেন না তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান তখন লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির সিনিয়র নেতা বলেছেন, তখন যেমন চাপ ছিল যে কারণে সবকিছু তারেক রহমান খোলাসা করতে পারেননি, সরকার গঠনেও অনেক চাপ আছে। যদি সত্যি সে চাপ থাকে তাহলে 2/3 আসনে জয়ী হওয়া শক্তিশালী বিএনপিকে কতটা ভোগায় সামনের দিনগুলোতে সেটাই দেখার বিষয়। একটি সামাজিক বিষয় নিয়ে শুধু সবসময় যে রাজনীতি নিয়ে আলাপ করব, রাজনৈতিক বিশ্লেষণ তা নয়, কিন্তু আমরা একটি সমাজের জীব। আরো এই মুহূর্তে বিশেষ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষ। আজকের একটি ঘটনা দৃষ্টিকটু লেগেছে, বিবেকের কাছে দংশন লাগছে, তাই বিষয়টি নিয়ে আলাপ করছি। এর শিরোনামটা আসলে কি বলা যায় সেটি ভাবছি। শিরোনামটা এইভাবে বলতে পারি যে জৌলুস ছেড়ে শেকড়ের টানে ব্যারিস্টার জাইমা রহমানের ফিরে আসা এবং আমাদের নোংরা মানসিকতা, এই শিরোনামে আমরা আলাপটা এগিয়ে নিতে চাই। আমি শুরুতেই বলেছি যে আজ আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি, কোনো দলের গুণগান বা সমালোচনা করতেও আসিনি। আজ এসেছি মানুষের বিবেক নিয়ে কথা বলতে। আমরা কি আসলে মানুষ হতে পেরেছি?
নাকি আমাদের ভেতরের পশুত্ব আজ রাজনীতির নামে বাইরে বেরিয়ে এসেছে? আজকে সকাল থেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যা চলছে তা দেখার পর একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে চুপ থাকা কঠিন। ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের নাতনি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ নোংরামি চোখে পড়ল। রাজনীতি আপনি নাই বুঝতে পারেন, দলাদলি আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু মানুষ হিসেবে কোনটা সৌজন্য আর কোনটা নোংরামি, এই সাধারণ বোধটুকু কি আমাদের লোপ পেয়েছে? একজন তরুণীর ব্যক্তিগত জীবনের স্বাভাবিক কিছু মুহূর্তকে পুঁজি করে যারা কাদা ছোড়াছুড়ি করছেন, আজ তাদের রুচি এবং মানসিকতা নিয়ে কিছু কঠিন সত্য কথা বলবো। ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনে বড় হয়েছেন। সেখানকার সংস্কৃতি, সেখানকার জীবনযাত্রা আমাদের থেকে ভিন্ন। সেখানে একজন তরুণী তার বন্ধুদের সাথে সময় কাটাবে, কফি খাবে বা কোনো গেট টুগেদারে যাবে, এটাই তো স্বাভাবিক। তিনি তো সেখানে কোনো খাঁচাই বন্দি ছিলেন না। লন্ডনের মতো একটি মেগা সিটিতে বড় হয়ে ওঠা একজন মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা বোঝার মতো ন্যূনতম জ্ঞান কি আমাদের নেই? যারা তার সেই সময়ের ছবি বা ভিডিও নিয়ে ট্রল করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন আপনার নিজের বোন বা কন্যা যদি দেশের বাইরে পড়তে যেত বা বড় হতো, তবে কি আপনি তাকে বন্দি করে রাখতেন? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কি অপরাধ? আনন্দ করা কি পাপ? যদি তা না হয় তবে কেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একজন নারীর ব্যক্তিগত জীবনকে টেনে আনা হচ্ছে? মনে রাখবেন, এই নোংরামি জাইমা রহমানের চরিত্রকে নয়, বরং যারা এগুলো করছে তাদের বিকৃত রুচিকে এই বিশ্বের সামনে তুলে ধরছে। এবার একটু অন্যভাবে ভাবুন। জাইমা রহমান লন্ডনের সেই জৌলুসপূর্ণ জীবন, বন্ধুদের আড্ডা, ক্যারিয়ার আর নিশ্চিত ভবিষ্যৎ ফেলে আজ দেশে ফিরে এসেছেন। কেন এসেছেন? নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে, নিজের দেশের মানুষের কথা ভেবে। বিদেশের সেই আয়েশি জীবন ছেড়ে এই অস্থিতিশীল পরিবেশে ফিরে আসা কি চারটিখানি কথা? বাংলাদেশ মানে আপনি বোঝেন? আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো। এই রাত, এই দিন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ। আজকে স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, তাও বাংলাদেশ কিন্তু দিশা খুঁজে পায়নি। সেখানে জাইমা রহমানের মতো শিক্ষিত আধুনিক তরুণী বাংলাদেশে ফিরে এসেছে। এটাকে কি আপনারা সাহসিকতা বলবেন না? যখন অনেকে দেশ থেকে পালানোর পথ খোঁজে, তখন একজন তরুণী প্রতিকূলতা জেনেও দেশে ফিরে এসেছেন। এটা তার দেশপ্রেম এবং পরিবারের প্রতি দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আরো আপনারা খেয়াল করছেন, জাইমা রহমান তার বাবা মার সঙ্গে যখন থেকে দেশে এসেছেন, তার বাবা, আমরা খেয়াল করছি, খুব প্রশংসনীয় যে তার বাবা জাইমা রহমানকে সাথে করে রাখছেন। বিশেষ করে বিদেশি অতিথিদের সাথে কথা বলবার সময় পাশে বসে থাকেন। গতকালকে আমরা দেখলাম যে বিদেশি অতিথিরা যখন শপথ অনুষ্ঠানে এসছে, তখন আমরা ভারতীয় অতিথি থেকে শুরু করে বিভিন্ন দেশের অতিথিদের সাথে পাশে তারেক রহমান প্রধানমন্ত্রী, তার পাশে আমরা কিন্তু জাইমা রহমানকে দেখলাম। অতীতে আমরা কিন্তু এমনটা দেখিনি। আমাদের রাজনীতিবিদদের পরিবারের সদস্যদের, হ্যাঁ, তারা হয়তো কোনো না কোনো ভাবে রাজনীতিতে কোনোভাবে থেকেছে, কিন্তু রাজনীতিতে যে হাতে ধরে তৈরি করা, তারেক রহমানের এই গুণটা আমার কাছে ভালো লেগেছে যে তার পরবর্তী উত্তরসূরি তিনি হাতে ধরে তৈরি করছেন ছোট থেকে। এখন সমালোচনা করলে সমালোচনা হয়। ধরুন আওয়ামী লীগের কথাই যদি ধরুন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে লাস্ট 16 বছর, 15.5 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। তার যোগ্য উত্তরসূরি কি তিনি তৈরি করেছেন? কেউ বলতে পারবেন? তার পুত্র কন্যাদের করেননি। এই জায়গায় তার ঘাটতি ছিল। সেই জায়গায় তারেক রহমান শুরু থেকে তৈরি করছেন। এবং এমনটাও শোনা যাচ্ছে, জাইমা রহমানকে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটি থেকে নির্বাচিত করে পার্লামেন্টেও আনবেন এই বয়সে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক, কারণ আমরা শিক্ষিত আধুনিক চিন্তার তরুণ নেতৃত্বের মাধ্যমে
যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে পুরনো মানধাত্তার আমলের নেতৃত্ব দিয়ে এগুতে পারবো না। আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আওয়ামী লীগের দুঃশাসন আছে, বিএনপির দুঃশাসন আছে। আওয়ামী লীগের প্রচুর উন্নয়ন অবকাঠামো আছে, বিএনপির উন্নয়ন অবকাঠামোর থেকে দুঃশাসনই বেশি। আজকে সামনের দিনে যে যারা ভালো করবে তাদেরকে আমরা অবশ্যই অকুণ্ঠ সমর্থন দেব। আমরা খেয়াল করছি যে জাইমা রহমানকে স্বাগত জানানো, বাংলাদেশের তারুণ্যের বা সব পর্যায়ে থেকে স্বাগত জানানোটাই হচ্ছে যুক্তিযুক্ত। একজন তরুণ নেতাকে, তরুণ নেতা হতে যাচ্ছেন তিনি, লক্ষণ কিন্তু সেটাই বলছে। অথচ আমরা তাকে স্বাগত জানানো তো দূরে থাক, তা ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত। আমরা এতটাই অকৃতজ্ঞ যে কারো ত্যাগ দেখার চেয়ে তার ব্যক্তিগত জীবনের খুঁজে বের করতে বেশি আনন্দ পায়। এটা কি সুস্থ মানসিকতার লক্ষণ? রাজনীতি মানে তো হওয়ার কথা ছিল আদর্শের লড়াই, নীতি আর যুক্তির লড়াই, কিন্তু আমাদের দেশে রাজনীতি মানে হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ। আপনার যদি কোনো রাজনৈতিক দলের সাথে দ্বিমত থাকে তবে তাদের পলিসি নিয়ে কথা বলুন, তাদের কাজ নিয়ে সমালোচনা করুন, কিন্তু পরিবারের সদস্যদের, বিশেষ করে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা কি কোনো পৌরুষত্বের পরিচয়? সাইবার বুলিং আজ আমাদের সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। কিবোর্ডের আড়ালে বসে আমরা যা খুশি লিখে দিচ্ছি, যা খুশি শেয়ার করছি, কিন্তু একবারও ভাবছি না সেই মানুষটি বা তার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। জাইমা রহমান কারো মেয়ে, কারো নাতনি, তাকে আক্রমণ করার আগে আপনার নিজের ঘরের মা বোনের মুখটা কি একবারও মনে পড়ে না? বিবেকটাকে ক্ষমতার নেশায় দলকানা হয়ে পুরোপুরি মরে গেছে। মানুষ হতে আসলে কোনো পয়সা লাগে না ভাই, শুধু একটা পরিষ্কার মন আর সুস্থ শিক্ষা লাগে। কিন্তু দুঃখজনকভাবে আজকের এই ডিজিটাল যুগে আমাদের শিক্ষার হার বাড়লেও মানুষ হওয়ার হার বোধহয় কমে গেছে। নইলে আমরা 5 অগাস্ট পরবর্তী সময়ে জঙ্গিদের নোংরা উল্লাস গণভবনে গিয়ে মার বয়সী কারো দাদির বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে লম্ফঝম্প দেখতেও হয়েছে আমাদের এই বাংলাদেশে। শিক্ষা বেড়েছে, ডিজিটাল প্রবণতা বেড়েছে, কিন্তু আমরা আসলে মানুষ হতে পারিনি। আমি আবারও একটা কথা বলে নিতে চাই যে আজকের এই কথাগুলো কোন নির্দিষ্ট দলের পক্ষে নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ। আজ যদি অন্য কোনো সাধারণ মেয়ে বা অন্য কোনো রাজনৈতিক নেতার পরিবারের সাথেও এমন হতো, আমার অবস্থান একই থাকতো। ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। কারো চরিত্র হনন করে আপনি বড় হতে পারবেন না, বরং আপনার নিজেরই ক্ষুদ্রতা প্রকাশ পাবে। পৃথিবীটা গোল। আজ আপনি কাউকে নিয়ে হাসাহাসি করছেন, কাল আপনার পরিবারের কেউ একই নোংরামের শিকার হতে পারে। তখন কি সহ্য করতে পারবেন? আমাদের তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ, ঘৃণা ছড়ানো বন্ধ করুন। ইন্টারনেটে যা দেখছেন তাই বিশ্বাস করে শেয়ার করবেন না। সত্য আর মিথ্যার পার্থক্য করতে শিখুন। কারো রাজনৈতিক পরিচয় যাই হোক, তিনি আগে একজন মানুষ, সেই মর্যাদা দিতে শিখুন। পরিশেষে এটুকুই বলবো, মানুষ হন, অমানুষ নয়। রাজনীতি থাকবে, দল থাকবে, কিন্তু দিন শেষে আমরা যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারি। বিবেককে প্রশ্ন করুন, আপনি যা করছেন তা কি সঠিক? যদি আপনার মনে একটু মনুষ্যত্ব অবশিষ্ট থাকে তবে অন্যের সম্মান রক্ষা করতে শিখুন। সুস্থ মানসিকতার চর্চা করুন, কারণ একটা সুন্দর দেশ গড়ার আগে আমাদের সুন্দর মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করুন, যাতে আরো মানুষ অন্তত একবার হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করে।